প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, হাটখোলা উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের হিসাব নিয়ে আমি আলোচনা করব। সাধারণত আমরা হিসাব বলতে বুঝি কোনো কিছু গণনা করা, কিন্তু এই কোনো কিছু গণনা করাই তাকেই বুঝাইলে সেটা সম্পূর্ণ হিসাব এর অর্থ বুঝায় না। হিসাব বিজ্ঞানের ভাষা হিসাব সেটা হলো ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার লেনদেন সংঘটিত হয়। লেনদেন ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। কোনো লেনদেন দ্বারা নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া বোঝায়, আবার কোনো লেনদেন দ্বারা নগদ অর্থের পরিমাণ হ্রাস পাওয়া বোঝায়। লেনদেন দ্বারা নগদ বৃদ্ধি হ্রাস, সম্পদ দায় দেনা হ্রাস পাওয়া বোঝাতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। সেই সমস্ত লেনদেনগুলো সচিত্র প্রতিবেদনকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী যে বিবরণী ছকের মাধ্যমে প্রকাশ করে থাকি তাকেই বলে হিসাব। সংক্ষেপে আমরা হিসাবের একটা বিবরণ এখানে উল্লেখ করেছি যে হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী যা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন প্রকাশ করা হয়, যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব ইত্যাদি। এই যে হিসাব, সেটা প্রস্তুত করার দুইটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতির নাম হচ্ছে টি ছক, যেটাকে আমরা সনাতন পদ্ধতি হিসাবে চিহ্নিত করতে পারি। আরেকটি হয়েছে চলমান জের, যেটাকে আমরা আধুনিক পদ্ধতি হিসাবে চিহ্নিত করতে পারি। চলমান জের ছক মানে আধুনিক পদ্ধতি, যেটা আধুনিক পদ্ধতি, আর টি ছক যেটা সনাতন পদ্ধতি। এবার আমরা একটু দেখে নিই যে টি ছকটা আমরা কিভাবে করব। সবার উপরে প্রথমে থাকবে শিরোনাম, তারপর হিসাবের কোড নম্বর। টি ছককে দুইটি আকারে বিভক্ত করা যায়, দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে উপরের ডেবিট আর এদিকে উপরের ক্রেডিট। তার মানে বাম দিকে উপর অংশ ডেবিট থাকবে, ডান দিকে উপরের অংশ ক্রেডিট থাকবে। এখানে বাম দিকে চারটি ঘর। প্রথম ঘরটি হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট। পরবর্তী আবার বাম পাশের যে ঘর, সেগুলোর ভিতরে রয়েছে একই সেম জিনিস, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ক্রেডিট। টি ছকের নিয়ম হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময়ের পরে যে হিসাবের আয় ব্যয়ের পার্থক্য বা হিসাবের উদ্বৃত্ত আমরা জানতে পারি, নির্দিষ্ট সময়ের আগে আমরা উদ্বৃত্ত কি জানতে পারি না। ঠিক তেমনিভাবে চলমান জের ছক, সেখানে রয়েছে প্রথমে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট, ক্রেডিট। উপরের অংশে রয়েছে শিরোনাম, হিসাবের কোড নম্বর। আমরা একটু ভালো মতো খেয়াল করে দেখব যে এখানে উপরে কিন্তু ডেবিট এবং ক্রেডিট এগুলি লেখা নাই। ডেবিট ক্রেডিট যা লেখা আছে ছকের ভিতরে। টি ছকে চারটি টাকার ঘর পরস্পর পাশাপাশি অবস্থিত। আর টি ছক এমন একটি ছক যে ছকে আমরা প্রতিটা লেনদেনের পরেই আর্থিক অবস্থার কি পরিবর্তন হয় সেটা জানতে পারি। চলমান যে ছকে আর্থিক অবস্থার পরিবর্তন জানতে হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু টি ছকে আর্থিক অবস্থার পরিবর্তন জানতে হলে একটা নির্দিষ্ট ছকে অপেক্ষা করতে হয়, কিন্তু চলমান জের ছকে আর্থিক অবস্থার পরিবর্তন জানতে হলে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা লাগে না। প্রতিটা লেনদেনের পরেই আমরা উদ্বৃত্তের পরিমাণ জানতে পারব। বর্তমান ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে টি ছকের পরিবর্তে চলমান জের ছকের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, এবং এই পদ্ধতি সবচেয়ে লেটেস্ট এবং প্রচলিত পদ্ধতি, যার মাধ্যমে সাথে সাথে আমরা লেনদেনের আর্থিক অবস্থার পরিবর্তনগুলি জানতে পারি। তাই হিসাব প্রস্তুতকরণ কীভাবে? দুইভাবে। একটা হচ্ছে টি ছক অনুযায়ী, আরেকটা হচ্ছে চলমান জের ছক অনুযায়ী। এই সপ্তম অধ্যায় খতিয়ানে আমরা এই হিসাবের আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা পরবর্তী হিসাব কত প্রকার, কী সেগুলো নিয়ে একটু আলোচনা করি।
হিসাব 5 প্রকার। প্রথমত সম্পদ হিসাব, দ্বিতীয় দায় হিসাব, তৃতীয় মালিকানা সত্ত্ব হিসাব, চতুর্থত আয় হিসাব, ব্যয় হিসাব। আমরা এদিকে লিখছে যে হিসাবের প্রকারভেদ। হিসাব 5 প্রকার। প্রথমে রয়েছে সম্পদ হিসাব, 2 নম্বর দায় হিসাব, 3 নম্বর মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। এবার আমরা খেয়াল করে দেখি কোন ধরনের লেনদেনগুলোকে আমরা সম্পদ হিসাবে চিহ্নিত করতে পারি। যেমন নগদ, তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচ সমূহ, মজুত পণ্য, এখানে সম্পদ হিসাবের ভিতরে কোন কোন হিসাব রয়েছে? নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচ, মজুত পণ্য। অগ্রিম খরচ সমূহ বলতে আমরা বুঝি অগ্রিম ভাড়া, অগ্রিম মজুরি, অগ্রিম কমিশন ইত্যাদি। তারপর আমরা যাব দায় হিসাব। দায় হিসাবের ভিতরে রয়েছে ঋণ, পাওনাদার, প্রদেয় বিল, ঋণ পাওনাদার প্রদেয় বিল, বকেয়া খরচ সমূহ। প্রথমে তো আমরা লিখব দায় হিসাবের ভিতরে ঋণ, অন্যের কাছ থেকে যে ধার করা যেটাকে বোঝায়। পাওনাদার, বাকিতে পণ্য ক্রয়ের ফলে বিভিন্ন লোকেরা আমাদের কাছ থেকে টাকা পাবে, তাদেরকে আমরা পাওনাদার বলব। প্রদেয় বিল, যে বিল অবশ্যই প্রতিষ্ঠানে প্রদান করতে হবে সেই ধরনের বিলকে আমরা প্রদেয় বিল বলি। প্রদান করা বলতে এখানে কর্মচারী বোঝায়, বিভিন্ন কর্মচারীরা প্রতিষ্ঠানে কাজ করে, তারা অবশ্যই প্রতিষ্ঠান থেকে টাকা পাবে, আর প্রতিষ্ঠান তাদেরকে অবশ্যই টাকা প্রদান করতে দায়বদ্ধ, সেই কারণেই এটা দায়ের ভিতরে চলে গেছে। বকেয়া খরচ সমূহ, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া কমিশন ইত্যাদি বোঝায়। বকেয়া ভাড়া, আমি একটা ঘর ভাড়া নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি, 2 মাস বা 3 মাসের ভাড়া বকেয়া রয়েছে, তাই সেটা আমার জন্য দায়। তারপরে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বর ভিতরে রয়েছে মূলধন উত্তোলন, মূলধন উত্তোলন, সাধারণ সঞ্চিতি। আচ্ছা, মূলধন জিনিসটা কি? যে টাকা নিয়ে প্রথমত আমরা ব্যবসা শুরু করি নগদ টাকা নিয়ে, সেটাকে আমরা মূলধন ধরতে পারি। নিজের প্রয়োজনে বা প্রতিষ্ঠানের প্রয়োজনে আমরা কারবার থেকে টাকা তুলে থাকি, সেটা হচ্ছে উত্তোলন। সাধারণ সঞ্চিতি, যে সঞ্চয়ের আমরা একটা জায়গায় জমা রাখলাম, সে জমা থেকে এটা লাভ বাড়লো, ইন্টারেস্ট বাড়লো, সেটাই হচ্ছে সাধারণ সঞ্চিতি, যেটা নিজস্ব টাকার উপরে। এই যে মালিকানা সত্ত্ব, যেটা একান্ত মালিকের, এখানে তৃতীয় পক্ষের কোনো দাবি চলে না, সেটাই হচ্ছে কি মালিকানা সত্ত্ব। আয় হিসাব, আয় হিসাবে আমরা লিখব বিক্রয়, কমিশন প্রাপ্তি, মজুরি প্রাপ্তি, শিক্ষা 9-20 সালামি। আয় হিসাবের ভিতরে রয়েছে বিক্রয়,
কমিশন প্রাপ্তি, মজুরি প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, এগুলো আয়। তারপরে সর্বশেষ যে প্রকারভেদ সেখানে রয়েছে ক্রয়, বেতন, মজুরি, অবচয়, মণিহারি, বিজ্ঞাপন। আচ্ছা, আমাদের ব্যয় হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ক্রয়, বেতন, মজুরি, অবচয়, মণিহারি, বিজ্ঞাপন। ক্রয় করলে এটা কেন ব্যয় হিসাব হবে? ক্রয় করলে আমার কাছ থেকে বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা চলে যায়, এ কারণে এটা ক্রয় হিসাব। বেতন দেওয়ার ফলে টাকা চলে যায়, এই জন্য এটা ব্যয় হিসাবের ভিতর পড়েছে। মজুরি দিলে টাকা চলে যায়, ব্যয় হিসাব। অবচয় স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে ক্ষতি সাধিত হয়, এর ওই অংশটুকু টাকার পরিমাণের যে নির্ণয় করা হয় সেটাই হচ্ছে কি অবচয়। মণিহারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় আমরা বিভিন্ন রকমের কাগজপত্র, খাতা কলম, পেন্সিল, শার্পনার, স্টাবলার, মেশিন কিনে থাকি, সেগুলোকে মণিহারি হিসাবে। বিজ্ঞাপন ব্যবসা প্রতিষ্ঠান প্রচার ও প্রসারণার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে থাকি, প্রচারণা চালিয়ে থাকি, সেটাকে আমরা বিজ্ঞাপন হিসাবে চিহ্নিত করি। তা আজকে আমরা আলোচনা করলাম হিসাব যে 5 প্রকার, সেগুলো সম্পদ হিসাবে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, অগ্রিম খরচসমূহ, মজুদ পণ্য, দায়সমূহের ভিতরে রয়েছে ঋণ, পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচসমূহ, মালিকানা সত্ত্বের ভিতরে রয়েছে মূলধন, উত্তোলন, সাধারণ সঞ্চিতি, আয় হিসাবের ভিতরে রয়েছে বিক্রয়, কমিশন প্রাপ্তি, মজুরি প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, ও ব্যয় হিসাবের ভিতরে রয়েছে ক্রয়, বেতন, মজুরি, অপচয়, মণিহারি ও বিজ্ঞাপন। এগুলো আরও ভালো মতো বিস্তারিত আমরা জানবো পাঠ্য বইয়ের 52 কিংবা 53 পৃষ্ঠার ভিতরে রয়েছে এই সমস্ত হিসাবের প্রকারভেদ এবং কোনটা কোন ধরনের হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত তার একটি তালিকা দেওয়া আছে। অবশ্যই সেই তালিকাটা তোমরা পড়বা। যদি না পড়ো তাহলে হিসাব যে কী এবং কোন লেনদেনের কোন ছক, কোন কথাটি কোন হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত হবে সেটা তোমরা জানতে পারবা না। তা আজকে আমি এখন পরবর্তী যাব হিসাব নির্ণয়ের, ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। হিসাব নির্ণয় আমরা ইতিমধ্যে যে আলোচনা করেছি টি ছক এবং চলমান জের ছকে, উভয় ছকে আমরা ডেবিট এবং ক্রেডিট কথাটি লক্ষ্য করেছি। ডেবিট ও ক্রেডিট কথাটি হিসাব বিজ্ঞানের নীতির মধ্যে পড়ে। ডেবিট দিয়ে বাম দিক বোঝানো হয় এবং ক্রেডিট দ্বারা ডান দিক বোঝানো হয়। ডেবিট মানে ডান দিকের অংশ, ক্রেডিট মানে কি বাম দিকের অংশ। তাহলে ডেবিট ক্রেডিট অর্থ দ্বারা বোঝাইল বাম দিক ও ডান দিক। আচ্ছা, হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা একটা অন্যতম শর্ত। যেখানে আমরা যদি কোনো লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে না পারি তাহলে আমরা জাবেদা অধ্যায় ভালো মতো জাবেদা নির্ণয় করতে পারবো না। জাবেদা নির্ণয় করতে হলে আমাদের ডেবিট ক্রেডিট অবশ্যই নির্ণয় করতে হবে। তারপর কিছুক্ষণ আগে আমি যেটা আলোচনা করছি যে হিসাবের প্রকারভেদও যদি আমি নির্ণয় করতে যাই তাহলেও আমাকে এই ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করা শিখতে হবে। তার মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করা এই অধ্যায়ের জন্য বা পুরা হিসাব বিজ্ঞান ভালো বোঝার জন্য, পড়ার জন্য আমাকে অবশ্যই শিখতে হবে। তাই ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটি সার সংক্ষেপ। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সারকে সংক্ষেপ। 1. সম্পদ বৃদ্ধি, উপরে ডেবিট, সম্পদ বৃদ্ধি। 2. দায় হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি। ক্রেডিট
সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আয় বৃদ্ধি, ব্যয় হ্রাস। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সারসংক্ষেপ আমরা এখানে লিখেছি যে ডেবিট কি হলে ডেবিট হবে? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, পাশাপাশি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় হ্রাস পেলে ডেবিট হবে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তারপর আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। পাশাপাশি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এই নিয়মগুলো যদি আমরা জানতে পারি যে কোনটা হ্রাস পেলে কী হয়, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে জানতে পারি। নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। আচ্ছা, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন। টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদ টাকা বাড়ে, পাশাপাশি মূলধন বাড়ে। তাহলে আমরা এটা লিখি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি আবারও বলতেছি এই কথাটা, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে নগদ টাকার পরিমাণ বাড়ে, পাশাপাশি সমপরিমাণ টাকার মূলধন বাড়ে। যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করবে সেটা তার জন্য যেমন একটা নগদ তহবিল বৃদ্ধি, পাশাপাশি তার জন্য সেটা মূলধনও। তাহলে নগদ বৃদ্ধি বলতে নগদ টাকা বোঝানো হয়েছে। নগদ টাকাটাও সম্পদের ভিতরে পড়ে, এই জন্য নগদান হিসাব ডেবিট। মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, মূলধন বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের এখানে লিখছি মূলধন কিংবা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটাই আমরা মূলধন ধরবো, মালিকানা সত্ত্বকেই আমরা মূলধন ধরবো। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তার মানে মূলধন হিসাব ক্রেডিট। তারপর এখানে আমরা যাব ব্যাংকে জমা। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব নগদান হিসাব। ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক কিন্তু সম্পদের ভিতরে পড়ে। আমরা উপরে কী লিখছিলাম? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং সম্পদ কমে গেলে কি ক্রেডিট হবে। ঠিক তাই এখানে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, মানে এই লেনদেনটা দ্বারা নগদ বৃদ্ধি পাওয়া বোঝানো হয়েছে, নগদ হ্রাস পাওয়া বোঝানো হয়েছে। নগদ বৃদ্ধি পাইছে, পাশাপাশি ডেবিট হয়েছে এবং নগদ টাকা কমে গেছে। ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংক যে রকমের বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ব্যাংকের টাকা জমা দেওয়ার ফলে নগদের পরিমাণ কমে গেছে, সেই কারণে নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে এই যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সারসংক্ষেপ, এটা আমি জাস্ট অল্প একটু বুঝালাম। হয়তো পরবর্তী ক্লাসে আমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের আরেকটু বিস্তারিতভাবে বুঝালে তোমরা আরও ভালো মতো বুঝবে। তবে আমি আশা করি তোমরা সকলেই মেইন বইকে ভালো মতো পড়বি। মেইন বই যদি তোমরা ভালো মতো পড়ো এবং মেইন বইয়ের বিষয়গুলো যদি সুন্দর মতো বুঝো, তাহলে তোমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। বাসায় সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সামাজিক নিরাপত্তা বজায় থাকবে, মাস্ক পরিধান করবে, যে যার অবস্থান থেকে সুরক্ষায় থাকবে। খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।